উনি মনে হয় কোরআন শরীফ ধরে সংবিধান অনুযায়ী উনি কিন্তু শপথ পাঠ করেন নাই। কারণ আমরা যতটুকু জানতে পেরেছি একজন মন্ত্রী, ওনার কথায় দেশ চলবে, দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, দেশ উন্নয়ন হবে। কিন্তু আজকে আপনারা দেখেছেন একটি একটি অনুষ্ঠানে উনি গিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেছিলেন, আমি যখন ছাত্র দলের আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আমি মানে জামাত বিএনপি কে এত পিটাল আমি পিটাইছি বলার বাইরে, যুব দল ছাত্র দল আমার মায়ের ঠেলা তারা এলাকায় থাকতে পারতো না। এই যে একজন মন্ত্রী একটা অনুষ্ঠানে এই ধরনের কথা বলে কি উনি কি সন্ত্রাস এবং দাঙ্গা সৃষ্টি লাগান নাই? এবং ছাত্রলীগ যুবলীগ যারা আছে তাদেরকে উৎসাহ দিছে আমার মতো তোমরাও পিটাও, তাহলে তোমরা মন্ত্রী হতে পারবা। তাহলে উনি সংবিধানের স্বার্থে উনি কসম খায় নাই, সংবিধানের স্বার্থে উনি মন্ত্রী হন নাই, উনি হয়েছে ওনার স্বার্থে সন্ত্রাস কায়েম করার জন্য উনি রাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। না হলে উনি একজন ইসলামিক দেশে যেখানে একটা রাষ্ট্রপতি সংবিধান লেখেন, সংবিধান করে গেছেন হুসাইন মোহাম্মদ জেনারেল এরশাদ, যখন উনি রাষ্ট্রপতি হোক উনি স্বৈরা শাসক ছিলেন, উনি রাষ্ট্রপতি 9 বছর রাষ্ট্রপতি ছিলেন। তো আমি এই কথাটাই বলতে চাই, আজকের এই টক শোতে উনি আরেকটু কিছু মন্তব্য করেছিলেন যে 72 সালে সংবিধানে ফিরে যাবেন, কোথাকার যে সেনা অফিসার, রেপ রাইট করা আর্মির অফিসার, ওই যে কিশোরের শাসক মানে একদম দুর্নীতিবাজ বহুত কথা বলে উনি এমন একটা মানে প্রেসিডেন্ট, উনি সব করেছেন, সংবিধান পাশ করেছেন, এগুলা উনি মানেন না, উনি এগুলা মানতে চান না। তারপরে জিয়া রহমান সাহেবের নামে উনি অনেক মন্তব্য করেছেন। আমি শুধু এই কথাগুলো আপার সামনে বলতে চাই যে আপা দলীয় লোক, তো বাংলাদেশের যারা এখানে প্রেজেন্ট আছেন তাদেরকে আমি অবগত করতে চাই, একজন সংসদ সদস্য যদি কথা বলে বা একজন মাননীয় মন্ত্রী যদি কথা বলে, আমি এই কথাটাই বলতে চাই যে হুসেইন মোহাম্মদ জেনারেল এরশাদ যদি উনি এই ধরনের ক্যাটাগরি র্যাপ রাইট করা অফিসার বা সামরিক বাহিনীর ওনার এই সংবিধান দেখার এখতিয়ার নাই, বাদ দিয়ে দিবেন। কিন্তু 1990 সালে যখন স্বৈরা শাসক ছিলেন খালেদা জিয়ার নেতৃত্বে, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এরশাদকে যখন স্বৈরা শাসক পতন করা হয়েছিল, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন যারা এই স্বৈরা শাসক এরশাদের সাথে রাজনীতি করবে তারা বাংলার বিশ্বাসঘাতক হিসেবে পরিণত হবে। তাহলে আজকে সেই বিশ্বাসঘাতকরা নিয়ে কিন্তু আপনারা 96 সালে আপনারা কিন্তু নির্বাচনে আসছেন, এরশাদকে মাথা এরশাদের উপর ভর করে কিন্তু আপনারা ক্ষমতায় আসছেন। তাহলে আজকে সেই এরশাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন উনি এইটা সেইটা, তাহলে আপনাদের তো আপনারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন। তাহলে আপনারা যার ক্ষমতা, যার জন্য ক্ষমতা আসছেন 23 বছর পরে, তাদের সাথে আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন, তাহলে আপনারা রাষ্ট্রের সাথে কিভাবে বিশ্বাসঘাতকতা করবেন না? রাষ্ট্র সংবিধান পরিবর্তন করার ক্ষমতা কি একজন মন্ত্রী আছে? একজন প্রতিমন্ত্রী নাই। তো আমি মনে করি বাংলাদেশে এই যে বর্তমানে যে একটা সাম্প্রতিক দাঙ্গা যে একটা সৃষ্টি হয়েছে, সেটার আমি মনে করি এটার একটা ইন্ধনদাতা আমাদের বর্তমান প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। এটার দায়ভার উনি কখনো এড়াতে পারে না। উনি আরো বলতে পারতো যে কুমিল্লার যে একটা ইস্যু ছিল, এটা মুসলিমরাও এটা লাগবে না, কারণ তাদের ইমান আছে, মুসলিমরা কখনই কোরআন শরীফকে অবমাননা করবে না, এই কোরআনের জন্য তারা জান জীবন দিয়ে দিচ্ছে। হিন্দুরা যদি একটা কোরআন শরীফ রাখে তাদেরও পূজা হবে না, এখানে কিন্তু উল্লেখ বুঝতে হবে, হিন্দুরাও কিন্তু রাখবে। এটা তো 3 নাম্বার কোনো একটা মানে চেতনামুখী একটা মানে তৃতীয় পক্ষ মানে এই জিনিসটা করিয়েছে যাতে একটা দাঙ্গা ফাসাদ করার জন্য। তো ওই মুহূর্তে দাঙ্গা পরের দিন কিন্তু হাজীগঞ্জে এই একটা মাগরিবের নামাজের এশার নামাজের পরে কিন্তু তারা একটা উশৃঙ্খলা আমাদের মুসলিম ভাইরা মন্দির উপর আক্রমণ করলে পুলিশের তাজা গুলিতে 9 জন লোককে, 7 জন মারা যায়, পরে আরো 2 জন, 9 জন লোককে গুলি করে হত্যা করা হয়। তখন ওই মুহূর্তে কিন্তু এই প্রতিমন্ত্রী মুরাদ হাসানের, ডক্টর মুরাদ হাসানের বক্তব্যটা কিন্তু ভাইরাল হয়। তখন কিন্তু একবারও কিন্তু উনি বলে নাই যে 9 জন লোক মারা গেছে তার প্রতি একটা শোক প্রকাশ করি, একজন 9 জন মুসলিমকে গুলি করা হয়েছে এটার প্রতি শোক প্রকাশ না করে উনি ইসলাম, রাষ্ট্র ধর্ম ইসলাম থেকে তুলে দিবে এবং এবং হিন্দুদের জন্য আইনের সহায়তা সম্পূর্ণ পুলিশ প্রশাসন তাদের জন্য প্রটোকল দিবে, তাদের নিরাপত্তা জোরদার করবে। এগুলা কি উস্কানিমূলক কথা নয়? মাত্র 6% হিন্দুর জন্য যদি আমরা এত কিছু করতে পারি, তাহলে আমার বাকি যে 90% উপরে যে আমার মুসলিম আছে তাদের জন্য আপনি কি ভাবলেন? আপনি তো এটা করা, হিন্দু কি আমাদের দুশ্মন? আপনারা এমন ভাবে আলোচনা করেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকলে মানে হিন্দুরা খুব নিরাপদে থাকে। আপনারা কি জানেন না আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায়, আমি কথা আমি শেষ করি, আপনি নোট করেন আপা, আপনি নোট করেন, আমার পরে আপনি বলবেন, আপনাকে অবশ্যই দিতে হবে। আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় সবচেয়ে নির্যাতিত হয়েছে এই হিন্দু পরিবার এবং বাংলাদেশের হিন্দু পরিবার রয়েছে। আপনারা সবাই জানেন 2012 সাল থেকে কিন্তু ঘটনাগুলো শুরু হয়েছে, উৎপৃত্ত হয়েছে বেশি। 2012 সালে 29 সেপ্টেম্বর রাতে কক্সবাজার রামুতে অগ্নিকাণ্ড করা হয়েছিল এই আওয়ামী লীগের নেতৃত্বে। 2013 সালে পাবনা সাতক্ষীরাতেও অগ্নিকাণ্ড হয়েছে, মন্দির ভাঙা হয়েছে এবং সংখ্যালঘুদের উপর আক্রমণ করা হয়েছে এই আওয়ামী লীগের নেতৃত্বে। 2014 সালে কুমিল্লা, হোমনা এবং আপনার যশোর উভয়নগরেও এই একই দিনে তারা 2 জায়গায় আক্রমণ করা হয়েছিল এই হিন্দু পরিবারের উপর। 2016 সালে আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর, যেটা আমার এলাকা, যেটা করা হয়েছিল, 2 জন লোক এখানে আওয়ামী লীগের যুবলীগের নেতা এবং আওয়ামী লীগের প্রচার সম্পাদক ওই উপজেলার 2 জন নেতাকে আসামি করে তারা জেলও খেটেছে। ওইখান থেকে জামিনে আসার পর তাদেরকে 2 জনকে
চেয়ারম্যান নমিনেশন দিয়েছেন। তাহলে আজকে যদি আওয়ামী লীগ যদি এই বিচারগুলো করতো, তাহলে আজকে বাংলাদেশে এই সহিংসতা, এই অগ্নিকাণ্ড, এই দাঙ্গা ফাসাদ কোনো কিছু হতো না। অতএব আওয়ামী লীগ অগ্নিকাণ্ড ঘটাচ্ছে, আওয়ামী লীগই আবার এদেরকে আবার প্রতিবাদ জানাচ্ছে যে আমরা ক্ষমতায় যদি না থাকি, এখনই যে অবস্থা, আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে হিন্দুদের অবস্থা খুব খারাপ হবে। এগুলাই তার আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক ভাবে তারা এটি প্রমাণিত করতেছে। একটা কথাই আছে না, সাপ হয়ে দংশন করো, উজা হয়ে যারো। আবার বিশ্ববাসীকে এটাও দেখাইতেছে যে কিন্তু তারাই ধ্বংস করতেছে, তারাই আবার মানুষের কাছে ভালো হওয়ার জন্য কথা বলতেছে। আরে বিএনপি তো কথাই বলতে পারে না, জামাত ইসলাম তো কথাই বলতে পারে না। প্রত্যেকটা বিএনপি নেতাকর্মীর পিছনে 10 জন করে সিআইডি লাগানো আছে, রয়ের এজেন্ট লাগানো আছে, পুলিশ লাগানো আছে। বাংলাদেশে একটা বিএনপি এখন যদি আপনাকে চুর চুর করে বলেন, পুলিশ আসবে না। শুধু খালি গ্রামের ভিতরে যায় যদি বলেন বিএনপি বিএনপি করে ডাক দেন, পুলিশ প্রশাসন সব হাজির বিএনপি কে ধরার জন্য। তো এত কিছু করার পর এগুলো কি বিএনপি করতেছে? মানুষ কি আর জানে না মানুষ কি গাঁজা খায়? অবশ্যই গাঁজা খানা। তা আমি মনে করবো বাংলাদেশে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারে, কিন্তু দাঙ্গা ফাসাদ, রাষ্ট্র আমার, দেশ আমার, এটা নিয়ে যাতে কেউ কোনো প্রতিহিংসা না করে। হিন্দু এই দেশের নাগরিক, তার অধিকার আছে, মুসলমানের যে অধিকার, হিন্দুর সেই অধিকার। আমরা হিন্দুকে অ্যাভয়েড করি না, তাদের ন্যায্য অধিকারগুলো তারা তুলে দেওয়া উচিত। আওয়ামী লীগ মনে করে হিন্দু যদি থাকে তারা আওয়ামী লীগের ভোটগুলা পাবে, হিন্দুদের ভোটগুলা পাবে। আবার তারা যদি দেশান্তর হয়ে যায় তাদের জমিনগুলো আওয়ামী লীগরা পাবে। যেগুলো আওয়ামী লীগের চিন্তা শক্তি এটাই তারা ভারতকে বোঝাতে চাচ্ছে। আজকে ভারতের প্রত্যেকটা হেডলাইন নিউজে, টিভি নিউজে শুধু খালি হিন্দুদের এই কাজগুলো দেখাইতেছে। একটা বড় দেখানো যে বাংলাদেশের 9 জন লোককে পুলিশে গুলি করে মেরেছে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মেরেছে হিন্দুকে প্রটেস্ট করতে, যে এটা না দেখে 2 জন লোক মারা গেছে, এটার জন্য পুরো ভারত গরম। এগুলো কি মাস্টার প্ল্যানিং করে না? 2 জন লোক একটা রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সাথে কনফারেন্স করতে পারতো। এটা কি হয়েছে? মিটমাট করার জন্য। ওনারাও ওদিক দিয়ে গরম, এদিক দিয়ে ভারতের শীর্ষ নেতা বিজেপির নেতা অমিত শাহ গরম গরম বক্তব্য দিচ্ছেন, এই সেই বহুত কিছু। এটা কিন্তু এটা এটা এত সহজে আশা করা আমরা বুঝি না, আশা করতে পারি না একটা রাষ্ট্র একটা রাষ্ট্রের সাথে সংগ্রহভাবে এগুলা সমাধান করতে পারে। আজকে যে বিজেপির আমাদের ভারতের বিএসএফ এর গুলিতে 2019 সালে 148 জন লোক বিজেপির গুলিতে মানে বিএসএফ এর গুলিতে আমাদের বাঙালি মারা গেছে। 2020 সালে 152 জন লোক বিএসএফ গুলি করে আমাদের বাংলাদেশের নাগরিককে মেরেছে। কই, এটা তো রাষ্ট্রীয় ভাবে আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। কিন্তু আমাদের হাসান মাহমুদ সাহেব তথ্যমন্ত্রী উনি বলেছেন এটা ভারতের ইন্টারনাল সাবজেক্ট, ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তারা মুসলিমকে হত্যা করছে না করছে এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের দেশে হলে তাহলে ভারত ইন্টারফেল কেন করবে? হোয়াই? ভারত ইন্টারফেল করার প্রয়োজন কি? আমার আরো কিছু কথা আছে আমার হিন্দু ভাইদের প্রতি। আপনারা কোনো কিছু হলে ভারতকে আপনারা জানাবেন কেন? ভারত তো আপনাদের রাষ্ট্র না, আপনাদের রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। আপনারা এসে জন্মগ্রহণ করেছেন না, জাতীয়তাবাদের ভিত্তিতে আপনারা দেশের নাগরিক সমান অধিকার পাবেন। মুসলমান যা পাবে আপনারাও তা পাবেন। আপনারা ইনকাম করেন, টাকা পয়সা ইনকাম করে আপনারা ভারতে বাড়ি গাড়ি করেন কেন? ভারতে গাড়ি গাড়ি করবেন কেন? আপনার দেশ হচ্ছে এটা, আপনার দেশ উন্নয়ন করবেন আপনি, আপনার উপর সেই দায়িত্ব আছে। আপনার দেশের নাগরিক, আপনার উপরে রাষ্ট্র সে আশা করে আপনার গড় ডেভেলপমেন্ট করবেন, রাস্তাঘাট আপনি উন্নয়ন করবেন, তাহলে দেশ সুন্দর হবে। আপনি টাকা পয়সা কামাই করবেন বাংলাদেশে আর অর্থ জমাবেন আপনি ভারতে, বাড়ি করবেন ভারতে। হাউ দিস পসিবল? আপনি কিভাবে আপনি বাংলাদেশের বিপক্ষে আপনি ভারতের লোকের কাছে সাহায্য চান? এটা তো আপনি সংবিধান লঙ্ঘন করেছেন, আপনি রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। ভারত বাংলাদেশের কি করতে পারবে? যদি তাই হতো তাহলে এক রাষ্ট্র সারা বিশ্বকে গিলে ফেলতে পারতো। এটা একটা বাংলাদেশ, স্বাধীন দেশ। এখানে কোনো কিছু কথা বলার আগে হিসাব করতে বলতে হবে যে বাংলাদেশে দাঙ্গা লাগাবো কারা। আমি হিন্দুকে দোষী না, আমি চাই এখানে অপশক্তি কারা কাজ করতেছে তাদের ব্যাপারে আমাদের সোচ্চার থাকতে হবে। তো আমি যদি সুযোগ পাই আবারও কথা বলবো। শুধু অতটুকুই বললাম, ডক্টর মুরাদ হাসান যে কাজগুলো করেছে উনি রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, উনি জনগণের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব জাফর সরকার। আমি আপনার কাছে আবারও আসবো। আপনাকে অনেকগুলা কঠিন প্রশ্ন ছুড়ে দিয়েছে জাফর সরকার, বিএনপির কাতার শাখার সম্মানিত সহসভাপতি। আমি রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না এই বিষয়ে আপনার দলের ভিতরে একটা বিরাট প্রতিক্রিয়া গতকাল আমরা দেখতে পেলাম। ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকন সাহেব জোরালোভাবে বক্তব্য দিয়েছে ডক্টর মুরাদ হাসানের বিরুদ্ধে এবং তিনি বলেছেন তোমার যদি ভালো না লাগে ইসলাম ছেড়ে চলে যাও। ইসলাম ছেড়ে চলে যেয়ে দেখো তোমার 2 দিন মন্ত্রিত্ব থাকিনি, এমপিত্ব 2 দিন থাকিনি। সাইদ খোকন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের একটি গর্বিত পরিবারের সন্তান। বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগরের গর্বিত মেয়র ছিলেন ওনার পিতা হানিফ সাহেব, মরহুম হানিফ সাহেবের ছেলে, আবার তিনিও মেয়র ছিলেন। এবং সাইদ খোকন নিজে কিন্তু ঢাকা দক্ষিণের যে বড় মন্দিরটি, ওই মন্দিরটিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছিলেন। নরেন্দ্র মোদীর পাশে উনি ছিলেন, সাইদ খোকন ছিলেন, আমরা তখনকার মিডিয়াতে দেখছি। তো সেই সাইদ খোকন যদি এই ডাক্তারের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনাদের কি হতে পারে? আপনাদের প্রধানমন্ত্রী কি তাকে এক্সপেল করতে পারে বা সে কি দলে থাকতে পারে না? আপনি কি মনে করেন? অ্যাডভোকেট সালমা ইয়াসমিন। জি, আসলে
মুরাদ হাসান যে কথা বলেছেন, উনি তো হচ্ছে দলের মুখপাত্র না, বা আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশনা দিয়েছেন, উনি প্রেস সচিবও না। আসলে এটা তার একটা ব্যক্তিগত অভিমত ব্যক্ত করেছে। এখন ব্যক্তিমত অভিব্যক্ত ব্যক্ত করছে, সেটা কোনো দলীয় কার্যক্রম বা দলের দায়ভার এটা হতে পারে না। সেটা উনি যেটা বলেছেন যে উনি দেখবেন যে উনি ওটার পাশাপাশি অনেক জায়গায় উনি বলেছেন যে এটা আমার ব্যক্তিগত মতামত। যেটা বলছেন যে সংবিধান ৭২-এর সংবিধান যদি পরিবর্তন করে পরবর্তীতে যদি হতে পারে, তাহলে আবার পরিবর্তন হতে পারে। কারণ সংবিধান পরিবর্তন করে ইসলাম রাষ্ট্রভাষা থাকবে কি থাকবে না, এটা আমার নেতৃত্ব বলে না। আমি তো এটা বিশ্বাসও করি না। কারণ দেশ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল। সেখানে আপামর জনসাধারণ, হিন্দু ধর্ম, বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত প্রচেষ্টায়, সকলের প্রচেষ্টায় এদের স্বাধীন হয়েছিল। এবং এই স্বাধীন দেশে সেখানে ধর্ম, এখানে বলা হয়েছে যে এখানে আমরা যদি কোরআন ভিত্তিতে যদি তাকাই, কোন মন্দিরে হামলা তো বহুদূর, মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত যাবে না, ইসলামে এটা এটা বলেছে। কারণ আমরা যদি আল আম সূরাতে দেখি যে সেখানে আছে যে হে ইমানদারগণ, তারা আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা উপাসনা করে তোমরা তাদের গালি দিও না, যাতে করে তারা শিরক থেকে আরো অগ্রসর হয়ে অজ্ঞাতবশত আল্লাহকে গালি দিয়ে ফেলে। তো বিশ্ব, হ্যাঁ, গালি দিতে পারে। এরকম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যদি ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ক্ষুণ্ণ করে কিংবা তাদের ওপর জুলুম করে, তবে কিয়ামত দিন আমি মুহাম্মদ নিজেই আল্লাহর আদালতে তাদের বিপক্ষে দাঁড়াবো। তো যে যে ইস্যুটা করে এখন এখন দেশ যখন আমরা দেখছি যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ১৫৭৫-এর মৃত্যুর পরে তার অসমাপ্ত কাজ হাতে নিয়েছে শেখ হাসিনা, বর্তমান সফল প্রধানমন্ত্রী। দেশ বিশ্বময়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি বিশ্ব দরবারে বাংলাদেশ যখন উচ্চ শিখরে পৌঁছেছে। এই মহামারী করোনা গেল ২ বছর ধরে, সেখানে আমরা বিশ্বের কাছে করোনা প্রতিযোগিতায় আমরা ২০ নম্বরে এবং এশিয়া মহাদেশে প্রথম হয়েছি। যখন দেখছে যে আস্তে আস্তে করে স্কুল কলেজগুলো খুলে দেওয়া হচ্ছে, দেশ যখন একটা স্থিতিশীল পরিবেশ আসছে, সামনে একটা নির্বাচন আসছে, এরকম এই ইস্যু করে যে একটা মন্দিরে কোরআন রাখা কে বা কারা, এটা আসলে একটা গোষ্ঠী যারা সারা জীবন এই যে ৭১-এর বিরোধিতা করেছিল, ৫২-এর বিরোধিতা করেছিল, ৬৯-এর বিরোধিতা করেছিল, গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছিল, সর্বোপরি মুক্তিযুদ্ধে তারা এই দেশ স্বাধীনতা চায়নি। সেই অপশক্তি, জঙ্গিবাদ, অগ্নি সন্ত্রাসকারী যারা শুধু ইসলামকে ব্যবসা হিসেবে নিয়ে করে যারা এই কাজগুলো করে, এরা এই কাজগুলো করেছে। আর যেটাকে পুঁজি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করতেছে। আমার জাফর ভাই যে কথা বললেন যে ভারতের কথা, যে আপনি বাংলাদেশে বসে আপনি বিদেশে বসে কথা বলছেন, আমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা বাংলা ভাষায় কথা বলতেছি, আমরা বাংলাদেশে বসবাস করতেছি, আর সেদিন সে ভারত আমাদেরকে সাহায্য করেছিল বিধায় আজকে দেশ স্বাধীনতা পেয়েছিলাম আমরা। তো এখানে আমি শুধু বলবো যে মুরাদ মানে উনি যে কথাটা বলেছেন ওনার ব্যক্তিগত একটা অভিমত। সেখানে রাষ্ট্রভাষা ইসলাম হচ্ছে কি শান্তির ধর্ম। এখানে আমার ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আপনি বলতে চাচ্ছেন এটা সরকারের প্রধানের বিষয়। এটা হচ্ছে কি আমার একা বা আপনি বা আজকের উপস্থাপক বা আমি বা আজকে আমার প্রতিদ্বন্দ্বী আমার ব্রাদার, এটা আমরা করে যেতে পারি না। এর জন্য স্বাধীন দেশে আমরা পেয়েছি একটা সুন্দর একটা ভূখণ্ড, সার্বভৌম রাষ্ট্র, সেখানে সংবিধান আছে, সেখানে সংবিধানের সংসদ আছে, নীতি নির্ধারক আছে। এটা সেই প্রক্রিয়ার সংসদে যদি সেই আইনটা পাশ করে যদি সর্বজন মতামত যদি সেটা হয়, সেটা হবে। সেটা তো আমি একা বা একজন মুরাদ কি বললো এটা তো চলবে না। তো আমার নেত্রীর কথা যে ধর্ম যার যার, আর উৎসব হচ্ছে সবার, এটাই। একজন দর্শক একটা প্রশ্ন করার জন্য আপা আসছে, আমি একটু দেখি সে শুনতে পারে কিনা। আমজাদ হোসেন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আপনার প্রশ্নটা দিলেন সরাসরি। কার উপরে প্রশ্নটা? এখানে আওয়ামী লীগের ঝিনাইদহ জেলা যুব মহিলা লীগের উনি সেক্রেটারি আছেন এবং জাফর সরকার জানাচ্ছেন বিএনপি কাতার শাখার সহসভাপতি। আপনি কার কাছে প্রশ্ন করতে যাচ্ছেন? আমি ম্যাডামের কাছে একটি প্রশ্ন করতে চাই। জি বলেন। সে বলতে আছে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা কিভাবে হলো ধর্ম যার যার উৎসব সবার? আপনি কি মনে করেন? আমি তো মনে করি আমার ধর্ম আমি পালন করব, তার ধর্ম সেই পালন করবে। এটা তো হতে পারে বাধা দেওয়া যাবে কিনা? মন্দির ভাঙা না যাবে না কিনা? এটা
বাধা তো কোনো দিনে দেওয়া যাবে না। এখন যে তারা তো নিরপেক্ষভাবে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারেনি, কিন্তু ইসকনের মহাসচিব কাল একটা টকশোর মধ্যে দেখলাম যে ওইখানে কুমিল্লার যে একটা এমপি জড়িত, সরকার দলীয়। এখন তারা তো অন্য দল কিছু হলে উগ্রবাদী উগ্রবাদী উগ্রবাদীকে তারা তো বাইর করতে পারতেছে না। বাইর তো করে ফেলবে, একটু সময় দেন, বের করে ফেলবে না না, বাংলাদেশে। এরা তো কোনো তদন্ত কমিটি ছাড়াই তারা উগ্রবাদীর নাম আগে ভাগে বলে দেয়। না, উগ্রবাদী তো উগ্রবাদী আওয়ামী লীগেরও হইতে পারে, উগ্রবাদী বিএনপিরও হইতে পারে, উগ্রবাদী এটা জামাতের এটা হইতে পারে। জি, এটা আপনার এটা হ্যাঁ, তো বিষয়ে কিন্তু এইভাবে আমরা কাল যে না একটা না, টকশোর উগ্রবাদী তো এখানে জি জি, আপা আপনি আমি বলেন। উগ্রবাদী, বলতেছি আমি আমি বলতেছি বলতেছি উগ্রবাদী সন্ত্রাসী এবং হচ্ছে যারাই অপকণ্ড করে, যারা সত্যিকার যারা ধর্মভীরু মানুষ, যারা নিজ ধর্মকে বিশ্বাস করে, নিজ ধর্মকে লালন করে, তারা অন্য ধর্মের উপরে আঘাত দিতে পারে না। আমি বলতে চাচ্ছি যে যারা প্রকৃত ধর্মপ্রাণ মানুষ, তাদের পক্ষে এরকম এই নিচু কাজ করা সম্ভব নয়। এরা হচ্ছে যুগে যুগে ছিল, নবী রাসূল থেকে শুরু করে এখনো আছে এবং এরা থাকবে। আমি আমি সেটা বলতে চাইছি যে এদেরকে আমাদেরকে এরা শুধুমাত্র ধর্মকে দোহাই দিয়ে বা ধর্মকে করে এরা ওটাকে ভাইলেট করে ব্যবহার করে শুধুমাত্র চলতে চান, ব্যবহার করে ধর্মকে চলতে চায়, যাতে ধর্মকে করে ব্যবহার এটা, করতে চান। হ্যাঁ জি জি জি, এটা একটা ইস্যু যে সার্বজনীন ধরে একটা মন্দিরে একটা মানুষ নির্বিচার তারা সর্বজনীন যেটা পূজা তারা উদযাপন করছে, কিন্তু তাদের পক্ষে এটা কি সম্ভব যে আমি আমার উৎসব পালন করছি, সেখানে অন্য একটা ধর্মের একটা পুস্তক আমি কিতাব পবিত্র কোরআন এখানে রেখে আমি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করব যাতে করে আমার শান্তি বিঘ্নিত হয়? তো এটা এটা কোনোদিনের সম্ভব নয়। আপনি যে কথা বলছেন যে প্রত্যেকটা ইসেরই বিচার আছে, আইনের গতিতে চলবে এবং তদন্ত কমিটি তো হবে, এটা এর বিচার হবে, কিছুদিন দেখেন শুধু। না, এটা তো ইসকনের মহাসচিবে ওইখানে যখন তারা ওইখানে কুমিল্লাতে গিয়েছিল, তখন তারা ওইখান থেকে জনসাধারণ থেকে যে মতামত নিয়েছে তাদের মতামত থেকে যে সে বলছে যে এমপি সাহেব জড়িত। এটা তো আমার কথা সরি, নয়। এখানে আমজাদ হোসেন ভাই আপনি একটা ভুল বলছেন। উনি ইসকনের মহাসচিব না, উনি হলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সেক্রেটারি জেনারেল। উনি ইসকনের না, উনি হলেন হিন্দু এবং আদার্স ধর্ম গুলা নিয়ে যে একটা বড় সংগঠন বাংলাদেশে আছে, সবচেয়ে বড় সংগঠন, ওইটার সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট কি যে ভাইটার নাম, যে হিন্দু ভদ্রলোক যে কথাটা বলছেন, তাই না? আমজাদ রানা দাশগুপ্ত। জি জি জি, ঠিক আছে, ইনশাআল্লাহ আমজাদ হোসেন ভাই, পরবর্তীতে আবার আপনাকে সুযোগ দেওয়া হবে, আপনি অন্য কোনো প্রশ্ন থাকলে করবেন। আমি ওহি নামক এক ভাই আছে, আপনি কি প্রশ্নটা করবেন? ওহি ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম আশিক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন আপনার প্রশ্নটা বলেন ভাইয়া। ভাই আমার প্রশ্নটা হলো ম্যাডামের কাছে। ম্যাডাম তারা আজকে 12-13 বছর ক্ষমতায়, 2012 সালে লামুতে আক্রমণ করছে, 2016 সালে নাসিরনগরে আক্রমণ করছে, সবগুলো আওয়ামী লীগের লোক, তারও বিচার আজ পর্যন্ত করে নাই। আমার মনে হয় সংখ্যালঘু পরিবারদের উপর যতগুলো হামলা হয়েছে আজ পর্যন্ত প্রায় এই 12 বছরে কমপক্ষে না হলে 3000 স্থানে ওরা আক্রমণ করছে, কিন্তু কোনো অপরাধীকে সশরীরে ধরে মানে তাদের বিচার আজ পর্যন্ত করে নাই, ভবিষ্যতে মনে হয় করবে না। যেরকম বিশ্বজিৎ হত্যা মামলা বিচার করছে ঠিক আছে, কিন্তু তারা নিয়ে বিচার পায় নাই। জি, আর আপনাকে ম্যাডাম একটা বলতেছি, ম্যাডাম তারা আসলে কি করতে চায় বাংলাদেশে? কি হিন্দু লাগতে চায় বাংলাদেশকে, মানে হিন্দু রাষ্ট্র পরিণত করতে চায় নাকি মুসলিম রাষ্ট্রে পরিণত করতে চায়? তারা দ্বিদ্বন্দ্বে, অর্থাৎ মানুষ মানে হিন্দু ধর্মদের উপর আক্রমণ করে তারা আবার শান্তির নামে মিছিল গায়ে চলে যেতেছে। ওরা কি করতে চাচ্ছে আসলে বাংলাদেশকে? আফগানিস্তান বানাতে চায় না কেউ। জি, বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি আপনার প্রশ্নের উত্তরের জন্য আপনি অপেক্ষা করেন। সালমা আপা আপনাকে প্রশ্নটা করেছে। জি, আমি ওনার কথাটা ক্লিয়ার হতে পারলাম না যে আমরা কি, আরেকবার ক্লিয়ার করেন। জি, উনি বলছে যে বাংলাদেশকে কি হিন্দু রাষ্ট্র বানাতে চান না মুসলিম রাষ্ট্র বানাতে চান আপনারা, বাংলাদেশ আওয়ামী লীগ? এইটাই মূল প্রশ্নটা। জি,
এর আগেও অনেক সংখ্যালঘুদের উপরে হত্যা হয়েছে বা নির্যাতন হয়েছে, এগুলা উনি সঠিক নিজেই তদন্ত হয় নাই। বলছে, উনি নিজেই বলতেছে যে আমরা হিন্দুদের অত্যাচার করেছি আমাদের সময়, আমরা বিচার করছি না। আবার নিজেই বলছে যে আমরা হিন্দুদের রাষ্ট্র কায়েম করব। তাহলে কেমন হয়ে গেল? আমাদের বলছে যে হ্যালো আমরা আপু, ওনাদের বিচার আপু করছি আপু না, আমরা নিজেই আপু আক্রমণ করছি, আবার নিজে ওদের আশ্রয় আপু দিচ্ছি। তো এটা কেমন? জি জি বলেন। আপু জি 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 আপু বলেন। হ্যাঁ বাংলাদেশে যে বলেন ভাইয়া। সমস্ত হিন্দুরা আছে তারা জি জি। কোনো দেশের প্রধানমন্ত্রীকে বিচার দেয় নাই, তারা তাদের কেন্দ্রীয় সরকারকে বিচার দিছে। অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মনে করে তারা তাদের মুখ্য সচিব, অর্থাৎ মুখ্যমন্ত্রী যে মানে ভারতে যেরকম মুখ্যমন্ত্রী আছে, বাংলাদেশ শেখ হাসিনাকে মুখ্যমন্ত্রী মনে করে তারা শেখ হাসিনার কাছে বিচার চায়, তারা বিচার চায় যে কেন্দ্রীয় সরকারের কাছে, অর্থাৎ মানে নরেন্দ্র ভারতের মোদীর কাছে বিচার প্রধানমন্ত্রীর চাইছে। কাছে কেন্দ্রীয় সরকার না বাংলাদেশে। না, কেন্দ্রীয় সরকারের কাছে চাইছে, কেন্দ্রীয় সরকার ভাই, জি জি জি, কেন্দ্রীয় ভারতের সরকারের কাছে। কেন্দ্রীয় সরকার, নট নট বাংলাদেশের ভারতের কেন্দ্রীয় না, সরকার। মনে হচ্ছে ওরা মনে করতেছে বাংলাদেশটা হলো ওদের অঙ্গরাজ্য, সেজন্য ওরা মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু বিচার চায় নাই। অর্থাৎ ওরা জানে বিগত মুখ্যমন্ত্রীকে, 12 আমাদের বছর তো মুখ্যমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী, বিচার চাইয়ে মুখ্যমন্ত্রী পাইলেন একটা কোথায়? বিচারও পায় নাই। বিগত 12 আমাদের বছর দেশে কোনো মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী বিচার নাই, চাইয়ে একটা বিচারও পায় নাই। আমাদের দেশে মুখ্যমন্ত্রী নাই, কোনো সাংবিধানিক বিধিবিধান নাই মুখ্যমন্ত্রীর। আমাদের দেশে মেয়র আছে না, মহানগরগুলোতে, তারপরে প্রধানমন্ত্রী দেশ চালা। আমাদের দেশের কোন সংখ্যালঘু আজ পর্যন্ত কোন প্রধানমন্ত্রীর কাছে বিচার চায় নাই, 12 বছর চাইছে ভাই, পায় নাই। শেষ পর্যন্ত ডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের কাছে তারা মানে তাদের বিচার আপনি চাইছে। ভিডিও ফুটেজ গুলো দেখছেন? এই যখন যখন এগুলো যখন হামলা হচ্ছে মন্দিরে, কুমিল্লায়, তারপরে হামলা হচ্ছে, রংপুর, আপনার হ্যাঁ, পুলিশ কই গেছে? তখন ওরা কি বলছে? আপনার ওরা পুলিশ তো কই শেখ গেছে? হাসিনার কাছে আপনার বিচার চাচ্ছে। পুলিশ ওরা বিজিবি তো ওরা বলছে কই যে এই গেছে বিচার তখন? আমরা শেখ হাসিনার কাছে, তো ডাইরেক্ট বলছে। আপনি ওই ভিডিও গুলো ফুটেজ গুলো দেখেন, কার কাছে চেয়েছে। এই ভিডিও ফুটেজ গুলো দেখলে বলবেন যে প্রধানমন্ত্রীকে চাইছি, মাকে চাইছি। যখন গেছে তখন সবাই বলে মানবতার মাকে চাচ্ছি, মানবতার মার কাছে সাহায্য চাচ্ছি, এরকম। মানবতার মা তো 12 বছর হ্যাঁ কিছু করতে পারে হ্যাঁ না ওদের জন্য। 12 বছর কি করছে ওদের জন্য? হয়তো 12 বছর পর্যন্ত ওদের ঘরে লাশ ফাঁসাই, লাশ দিছে ওদের ঘরে ঘরে, ভাই, প্রত্যেক ঘরে ঘরে। 2001 সালের কথা একবার ভাবেন। আমার ব্যক্তিগত লাইফে আমরা নিজেরা 4.5 বছর বাড়ি থাকতে পারিনি, আমাদের ভাই বাড়ি আগুন দেওয়া 2006 হয়েছে। সালের কথা বলেন আপু, আমাদের আপু 2001 আপু সালের কথা বলেন, 2006 সালের 2001 কথা, সালের কথা বলেন। 2006 2001 সালের সালে কথা 4 বলেন দলীয় আপনারা। ঐক্য জোট এসে বাংলাদেশে যে আপনারা তাণ্ডব 2006 চালিয়েছিল সালে কি ভাইয়া, করতেন আপু? যার ফলে এটাকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, এখন আসতে পারছেন না। আবার আপু এই জন্য আপনাদেরকে আপু এখনো যুগ যুগ অপেক্ষা করতে আপু হবে। হ্যাঁ আপনারা কি বলেন ভাইয়া। করছেন? আপনারা আমরা তো 2006 সালে করছি, আমরা লাশের উপর দেশটাকে। নৃত্য করে, বাইতুল মুকাররমের লাশের উপর নৃত্য করে আপনারা ক্ষমতা আছেন, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদেরকে। লাশের উপর নৃত্য করে 2006 সালে 28 অক্টোবর লাশের উপর নৃত্য করে আপনারা কিন্তু ক্ষমতা আছেন। এখনো লাশের তাই উপর তাই দিয়ে তাই ভাই চেঞ্জ করেন, মাসুদ ভাই জি রক্তের উপর সাবজেক্ট চেঞ্জ করেন। জি জি, ওহিল চেঞ্জ ভাই, করেন। ওহিল ভাই, জি আপনার প্রশ্ন অনেক এটা তো বেশি হয়ে তর্ক গেছে, করতেছে। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি অন্যকে একটু চান্স দিতে হবে, এরই মধ্যে একটু জাফর সরকার জানের কাছে যাচ্ছি। জনাব জাফর সরকার জান, দর্শকদের এই প্রতিক্রিয়ার উপর একটু কথা বলার জন্য অনুরোধ করছি। জি না এখন ধন্যবাদ মাসুদ ভাই দ্বিতীয়বারের মতো সুযোগ দেওয়ার জন্য। দর্শকের প্রতি যে প্রতিক্রিয়াটা, এটা আসলে সারা বাংলাদেশে একই প্রতিক্রিয়া। আমাদের বাংলাদেশের মানুষ হচ্ছে আসলে একটা মানবতার দিক চিন্তা করে সবসময়। তারা কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলে না। আমি যে কথাগুলো বলি এগুলো সরকারের বিরুদ্ধে না, সরকারের সমালোচনা করি। সরকারের সমালোচনা করার অধিকার সবারই আছে। যেমন আমি কথা বললে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় কথা বলি, কিন্তু এটা আমার অধিকার, আমি কথা বলবো। তাই বলে আমি তাকে অসম্মান করতে রাজি না। কিন্তু আজকে বাংলাদেশের যে অবস্থানটা তৈরি হচ্ছে, এটা কি আওয়ামী লীগ সরকার, বর্তমান দলীয় সরকার কি এটা জানে না? আমাদের হিন্দু ভাইয়েরা কি জানে না তারা বাংলাদেশের সংবিধানে কি আছে? তো হিন্দু ভাইয়েরা ওই যে লোকটা যে কথাগুলো বললো যে বাংলাদেশকে একটা একটা কেন্দ্রীয় সরকার মনে করে, তারা সেন্ট্রাল সরকারের কাছে তারা কমপ্লেন করেছে লিখিত আকারে। এবং এখানে একটা প্রশ্ন আছে, আমি কিন্তু কিছু হলে আইন জানি, এখানে আমার একজন লয়ার আছেন, অলরেডি আইনজীবী এখানেও আছেন, ওনার উপর যদি আমি বেশি চাপা মারতে পারতাম না, এটা আমি ভালো করে জানি, উনি ভালো আইন জানে। তো এই আইনটা আমি একটু আপনার কাছে জানতে চাই, একটা বাংলাদেশের নাগরিক হয়ে উনি ভারতের সরকারের কাছে, সেন্ট্রাল সরকারের কাছে কিভাবে চিঠি দেয় এবং কিভাবে এত দ্রুত চিঠিটা ভারত সরকারের কাছে যায়, আবার সেটাও আবার অমিত শাহ আবার আলোচনা করে। ওখানে অমিত শাহ কিন্তু একজন স্বরাষ্ট্রমন্ত্রী এবং উনি আবার দলের সাধারণ সম্পাদক বটে, মানে আমাদের কুবায়দুল কাদেরের মতোই। তো দেখেন এত বড় একটা পাওয়ারফুল জায়গার মধ্যে দুদিনের ভিতরে লেটার চলে দেওয়া, অলরেডি সারা ভারতবর্ষ এটা ছড়িয়ে ছিটিয়ে গেছে, আতঙ্ক হয়ে গেছে, ভারত বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশকে এটা করবে, হ্যানসেন অনেক কিছু বলছে। আমি আপনার কাছে এটাই জানতে চাই যে এই বিষয়টা কতটুকু গুরুত্বপূর্ণ, তারা যে কাজটা লঙ্ঘন করেছে এটা কি সংবিধান লঙ্ঘন করেছে নাকি নাকি তারা যা খুশি তাই করতে পারবে? এক। দ্বিতীয় হচ্ছে আমাদের একজন ইসকনের সদস্য, আমাদের একজন পরিহিত হিন্দু ভাই, উনি
খুব জোরালো ভাবে উনি মনমোহত ভাবে একটি বক্তব্য দিয়েছিলেন গত পরশুদিন। বলেছিলেন যে কুমিল্লা 2 জন লাশ পানিতে ভেসে গেছে, হিন্দুদের অবস্থা খুব খারাপ, এবং সরকারের কাছে জানাইছে, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে অবগত করেছেন, উনার মাধ্যমে বিচারটা চেয়েছেন, এবং বহির্বিশ্বে ছিটিয়ে থাকা প্রত্যেকটা দেশের ইসকনের যত সদস্য আছে তাদের পাশে দাঁড়াইতে বলছে এবং তাদেরকে সাপোর্ট দিতে বলছে, সহযোগিতা করতে বলছে। এটার অর্থ কি? বাংলাদেশে কি গৃহযুদ্ধ হয়ে গেছে? তাদেরকে সহযোগিতা করতে হবে, সাপোর্ট দিতে হবে। আপনি এই কথাটা বলেন। আমরা হিন্দুদের পক্ষে এখন পর্যন্ত, আমি ফেসবুকে লাইভে আসছি, এখন পর্যন্ত আমি হিন্দুদের পক্ষে আমি আজকে কথা বলছি, গতকালকে আমি লাইভে কথা বলছি হিন্দুদের পক্ষে, কারণ তারা আমার দেশের নাগরিক। আমরা একই, আমি যা ফেসিলিটি পাবো সেও পাবে, কিন্তু এখানে তাদের এই দাবি আদায়ের জন্য সরকারের কাছে বলতে পারে, না মানলে প্রশাসনের কাছে বলবে, সেনাবাহিনীর কাছে বলবে, রাষ্ট্রপতির কাছে বলবে, কিন্তু ভারত সরকারের কাছে যাওয়ার কোনো প্রকারই এখতিয়ার নাই। তাহলে আমার যদি বাংলাদেশে 9 জন লোক মারা গেছে, মুসলমান মারা গেছে, আমার বাংলাদেশের সরকার যদি বিচার না করে, আমি কার কাছে যাব? সৌদি সরকারের কাছে যাব? এরদোগান শক্তিশালী রাষ্ট্র, এরদোগান তুরস্ক যাব, না মালয়েশিয়া যাব, না আমি আরব দেশে আছি, আরব দেশের প্রিন্সকে আমি জানাবো? ইম্পসিবল। আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশের সরকারের উপর আমার আস্থা আছে, আইনের উপর আমার শ্রদ্ধা আছে, আমি আমার দেশকে, দেশের আইন কাঠামোর মধ্যেই আমি আমার বিচার সমাবেত রাখতে চাই। কিন্তু বহিরাগত রাষ্ট্রের কাছে আমি কেন চাইবো? বহিরাগত রাষ্ট্রের কাছে চাওয়া মানে আমার একটা দেশকে ছোট করা। যেমন প্রিয়া শাহ একটি 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে বলেছিল, বাংলাদেশে 3 মিলিয়ন মানে 30 লক্ষ হিন্দুদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি মামুর বাড়ির আবদার? হিন্দু বলে খুঁজে পাওয়া যায় না, এগুলো কি রাষ্ট্রবিরোধী না? তখন কিন্তু আমাদের বর্তমান সরকারের মন্ত্রীরা বলেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, প্রিয়া শাহর সর্বোচ্চ তার নিরাপত্তার দায়িত্ব আমাদের। দেখছেন, সরকার রাষ্ট্রবিরোধী কাজ করলে সরকার নিরাপত্তা দেয়, আর আমরা গলা ফাটায় কথা বললে আমাদের নামে ডিজিটাল মামলা দেয়। এগুলো বুঝতে হবে আমাদের বাংলাদেশটা আসলে খুব দুঃখজনক ভাবে পরিচালনা হচ্ছে। 1 মিনিট একটু জনাব জাফর সরকার, একজন দর্শক সফিউল্লাহ, আপনাকে প্রশ্নটি করার জন্য ভাই অনুরোধ করছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার মাসুদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমে প্রশ্ন রাখতেছি সালমা আপার কাছে। প্রশ্নটা হলো, আমি প্রশ্ন করার আগে আমাদের প্রশাসনকে ধন্যবাদ জানাই এই জন্য যে আমাদের প্রশাসন প্রত্যেকটা ঘটনা উদ্ঘাটন করতে পারে, ঠিক আছে? এমনকি স্বামী স্ত্রী কথা বললে সেটা পর্যন্ত গোপন তথ্য পর্যন্ত বাহির করতে পারে। কিন্তু আজকে ঘটনাটা ঘটলো কুমিল্লা 4-5 দিন হয়ে গেল, আজ পর্যন্ত সেই ঘটনা আপনার উৎপত্তি কোথা থেকে হলো, কিভাবে হলো, এটা উদ্ঘাটন কেন করতে পারলো না? 1 নাম্বার। আর যদি উদ্ঘাটন যদি সরকার যদি জানা থাকে, তাহলে এটা এইটুকু ঘটনা পর্যন্ত চলে আসতো না। যদি সেটা তৎক্ষণাৎ বিচার হয়ে যেত, তাহলে কি এই ঘটনা এতদিন পর্যন্ত বিচার না করা, আটক না করা, কি এটা কি রাজনৈতিক আপনার রাজনৈতিকভাবে কি জ্ঞান হয়? পরিকল্পনা আছে কিনা এটি আপনি বুঝাইতে চাচ্ছেন? জি, আছে কিনা জি, এটা? আপনি লাইনে থাকেন। ঠিক আছে, সালমা, অ্যাডভোকেট সালমা ইয়াসমিন, বাংলাদেশ আরেকটা আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ঘটনার সাথে যারা জড়িত ছিল আজ পর্যন্ত। জি, অ্যাডভোকেট সালমা। আরেকটা প্রশ্ন হচ্ছে আজ পর্যন্ত, জি মাসুক ভাই, জি আপনি শেষ করেন তাহলে। জি, আজকে আরেকটা প্রশ্ন করে ফেলতেছি, সেটা হচ্ছে আজকে পর্যন্ত যতগুলো আটক হয়েছে ওই রকম মন্দির হামলায় অধিকাংশ আওয়ামী লীগের, এবং যারা সাম্প্রদায়িক উস্কানি দিতে চায় এবং দেশের জন্য ক্ষতি। আমরা জানি যে যারা 1971 সালে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং পাকিস্তান হানাদার পক্ষে সাফাই গাইছে, তাদেরকে আমরা পাকিস্তানি রাজাকার বলি। যারা আজকে হিন্দুদেরকে উস্কানি দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে হচ্ছে, তারা কি হিন্দুস্তানি রাজাকার কি হবে না? আচ্ছা, এটা আপনার ভাষা, আপনার এটা জানতে চাই। ওকে, আপনি একটু অফ থাকেন, আমি একটু উত্তর নিয়ে নিই আপনার কাছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি লাইনে থাকেন। ওকে আপা, জি, এই দর্শক সফিউল্লাহ যে কথাগুলো বলছে এর উপরে আপনার মন্তব্য প্লিজ। উনি বলছে যে বিচারে মানে ধরার কথা, যে এই পর্যন্ত পারলো না, এটাই তো ওনার ভাষ্য। আবার আরেকটা গোপন কথা বলছে আপা, আপনার ঘরেও আপনি হ্যাঁ, তাকে স্ত্রীর কথাও নাকি সরকার উৎপাদন করে। এখন স্বামী স্ত্রীরা আমরা কি কথা বলি, এটা তো এখন হুঁশে থাকতে হবে তাইলে। জি 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 জি, প্রত্যেকটা অন্যায়ের প্রতিকার বা বিচার আছে। আইন সবার জন্য সমান, সে যে দলেরই হোক না কেন। যদি সে আমার দলের হয়, সে তার বিচার পাবে, শাস্তি পাবে। কারণ এরকম ধর্মে কখনো বলেনি যে এরকম করে কোন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায় ভাবে কোন
অমুসলিমকে হত্যাকারী জান্নাতের সুঘ্রাণ পাবে না। সেটা যে সেই জান্নাতের সুঘ্রাণটা ছিল 40 বছর যার ব্যবধান, এরকম। তো যে অন্যায় করবে সেই অন্যায়ের বিচার তো আছেই, সে যে দলেরই হোক না কেন। তো এরকম অবশ্যই তদন্ত কমিটি গঠন হচ্ছে এবং এর বিচার অচিরেই হবে, এবং সেই পথে সরকার সচ্চর, কারণ প্রত্যেকটা বিষয়েই সরকারের নজর আছে এবং এর বিচার যারা এই কাণ্ডটা করেছে এবং এই করে দেশকে এখন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে, এদের বিচার আপনি অচিরে দেখতে পাবেন। যেমন উনি বলছেন যে স্বামী স্ত্রীর তথ্য যেমন জানা যায়, এটাও অচিরে জানা যাবে এবং সম্মুখে চলে আসবে সবকিছু এটা না, ইনশাল্লাহ। বাংলাদেশে আসলে ওই দর্শক বলার পিছনে একটু কারণ আছে। বাংলাদেশে একটু বেশি ফেসবুকে দেখলাম যে একজনের ওয়াইফ আরেকজনের বিয়ে করছে, মানে এই নিয়ে একটু না, বেশি। এটা তো খুব ভালো কথা, কারণ এই যে তথ্য উপাত্ত, এটাও হচ্ছে কি যে আমার সরকারের ডিজিটাল যে ইটা, এর কারণেই আজকে সফল হয়েছে যে মানুষ আজকে ক্ষণিকের জন্য ঘটনাটা ঘটে যাচ্ছে, সেটা আমরা তাৎক্ষণিকভাবে জেনে যাচ্ছি। এটা এই সরকারের একটা মনে করবো যে ভালো দিক, সফলতা আপনি মনে সফলতা। করতেছেন আপনার জি সরকারের জি জি। সফলতা। এবং আমরা ইন্টারনেট এই এত বড় এবং ঘটনা প্রযুক্তিতে যারা ঘটিয়েছে এরা পার পাবে না, সে যে দলেরই হোক। উনি বলছে যে আওয়ামী লীগের লোক, এখন আসিফ ভাই, আওয়ামী আপার পর লীগের লোক আমাকে একটু বলতে দিন। এখন জি, এখন আমাদের আমাদের আহ, মানে ঘাড়ে ভর করে যারা আওয়ামী লীগ সাজলে তো হবে না। আওয়ামী লীগের তো যেমন আমার ভাই আছে প্রবাসী কাতারের সহসভাপতি, আমাকে যেমন এক্সিট করে বলা হচ্ছে সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সদস্য। তো আমাদের কমিটি বা গঠনে তাদের নাম আছে কিনা এটাও যাচাই বাছাই করা হবে, সবকিছু হবে। যে দলের কোনো যে অন্যায়কারী তার শাস্তি আছে, আইন তার জন্য সোচ্চার, সরকার সোচ্চার। জি, জি, সরকার আমাদের প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেবে না, কাউকে ছাড় ওকে। দেন না, সে নিজের হোক যাই হোক, কাউকে ছাড় দেবেন না। আমরা আশা করি এটারও বিচার হবে, এটা আমরা অচিরে দেখতে পাবো ইনশাল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। জাফর সরকার জান, আপনি কিছু বলতে চাচ্ছিলেন, তারপর একজন দর্শকের। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম ওই যে আপা যে বলছে যে সাফল্যের দিকে চলে যাচ্ছে, যে বিভিন্ন তথ্য ওনারা উদ্ঘাটন করতে পারে, তাহলে তো এই কথাটাই আমাদের খুব স্পষ্ট ভাবে এই কথাটাই আমাদের এখন স্পষ্ট হয়ে গেল। কিছুদিন আগে যে আল জাজিরা চ্যানেলটা যে একটা প্রতিবেদন পেশ করছিল, ইসরায়েল থেকে আড়ি পাতার অস্ত্রগুলো বাংলাদেশ সরকারের কাছে আসছে এবং খুব উচ্চ মূল্যের টাকা দিয়ে সেই আড়ি পাতা অস্ত্র কেনা হয়েছে, এবং বাংলাদেশের কোন কোন শীর্ষ পর্যায়ে সরকারের আলোচনা সমালোচনা করে তাদের এই আড়ি পাতা অস্ত্র দিয়ে তারা কথাগুলো শুনতে পারে, এবং তখনই কিন্তু এই সাদা পার্টির ওই যে সাদা পোশাকধারী লোকদের তাদেরকে গুম করা হয়। তার মানে এগুলো তাহলে এখনই সত্য হচ্ছে, স্বামী স্ত্রী কিভাবে কথা বলা হয়, ওই মন্ত্রী কিভাবে কথা বলা হয়, ওই যে পরিমণি কার সাথে কথা বলে, মাওলানা মামুনুল হক কার সাথে কথা বলে, তড়িৎ গতিতে রেকর্ড হয়ে যায়। কারণ কি, ওরা জানে যে বাংলাদেশের ফিগার গুলা কারা কারা, তাদের মোবাইল গুলো ক্র্যাক করে এবং এগুলা আপনার রেকর্ড গুলো করা হচ্ছে। তো আমি বলতে চাই, বাংলাদেশের সংবিধানে কি এরকম আছে যে একজন নাগরিকের কথা ফাঁস করে রেকর্ড করা, সেটা আবার প্রচার করা, এটা কি নাগরিক হনন নয়? নাগরিক হনন এটা কতটুকু রাষ্ট্রবিরোধী বা সংবিধানের পক্ষে কতটুকু কাজ করে, সেটা আপনি আপনার কাছে জানতে চাই, কারণ আপনি একজন আইনজীবী। কারণ আমার কথা আপনি প্রচার করার ক্ষমতা আপনি রাখেন কিনা বা রাষ্ট্র রাখে কিনা, সেটা একটু জানতে চাই প্লিজ। না আপনি না, আমি তো ওনার কথা বলছি, উনি বলতেছে যে আপনি যে কথা বললেন এটা একটা অন্যদিকে প্রভাবিত করলেন। উনি বলতে চাচ্ছে যে আমাদের সরকার মানে সরকার বলতেছে যে স্বামী স্ত্রীর গোপন যে তথ্য এটা আমরা ফাঁস করছি, এটা সরকার তো ফাঁস করছে না ভাইয়া, এটা বলছে যে আমরা জানতে পাচ্ছি। তো আমি আপনার আইডি হ্যাক করলাম বা আরেকজন এটা বলতেছি, এটা তো বলা হয়নি যে সরকার এটা করতেছে। আমি বলছি যে এটা তো ডিজিটাল যে আহ, আজকে আমাদের দেশ এখন ডিজিটাল যে ইসে আছে যে আমরা তাৎক্ষণিকভাবে এটা তথ্য উপাত্ত আমরা জানতে পারছি সরাসরি, আমি সেটা বলতেছি। কিন্তু সরকার তো একটা স্বামী স্ত্রী এটা হ্যাক করে, সরকার তো এটা করতেছে না। উনি যেটা বলতেছে আমি সেটা বলতেছি, এটা তো সরকার করতেছে না, এটা আমার মতো মানুষ করতেছে। আমরা কিছু ভালো মানুষ ভালো দিক উল্লেখ করছি, কিছু খারাপ মানুষ যারা হচ্ছে যে তথ্য প্রচারটা কি জনগণ করতে পারে? সেই ক্ষমতা কি বা সেই টেকনোলজি কি জনগণের হাতে আছে? তথ্যবাদও সেটা বলছি যে ওই আমি যে তো তথ্য জনগণের কথা বলছি না, যে আমরা বলছি যে যে বলছে মোবাইল ফোনের মাধ্যমে বা যে কোনো তথ্যের মাধ্যমে যে আমরা জানতে পারছি সরাসরি, এটা তো হচ্ছে আমরা ব্যক্তিগতভাবে জানতে পারছি। এবং প্রত্যেকটা বিষয় এটা তো সরকার তো এটা তো বলছে না যে আমি এটা হ্যাক করলাম বা আমি এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক না। উনি আমাকে বলতেছে যে এটা জানে, তাহলে আমাদের বিচারটা কেন তড়িৎ গতিতে হবে না? এটাও হবে, আমি সেটার দিক থেকে বলছি, এটা সরকার তো বলছি না।
জি আপা, জি, একটু আমি আমি আমার একজন দর্শক সুমাইয়া আক্তার, আপনি প্লিজ আপনার প্রশ্নটা করবেন। বলছি ওনাকে এই যে ভিডিওতে আনেন। আসসালামু আলাইকুম, জাফর ভাই বলছে যে বলো। না ভিডিওতে কি জন্য আসার দরকার ভাই, সবাই অডিওতে বলছে, আমি অডিওতে বলি, ঠিক আছে? এই যে ভাই আপনি বললেন যে সরকার আপনার তথ্য পাচার করছে, তাই না? আপনার মতন আমার মতন কিন্তু অনেকে এখন ফোনের সফটওয়্যার, অর্থাৎ আমাদের কিন্তু কম্পিউটারের প্রয়োজন হয় না, ঠিক আছে? জাস্ট একটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে আমি আপনার আইডি হ্যাক করে আপনি কার সাথে কথা বলছেন এটা অবশ্যই জানতে পারি, এটা সরকারের কোনো হাত থাকে না। কে ভাইয়া? আহ, তাই মা- সরকার আহ, আহ, যাই হচ্ছে আপনি সরকারের দোষ দিয়ে যাবেন এমন কোনো কথা নাই। তারপরে ওয়েট, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে উৎসব সবার কিভাবে হয়। ভাই আমরা একই স্কুল কলেজে পড়ি, তাই না? তো এখন মনে করেন মুসলিমের উৎসব পালন হচ্ছে, ওখানে কি হিন্দু স্টুডেন্ট যাবে না? অবশ্যই যাবে, ঠিক না? তাহলে আমরা উৎসব সবাই ভাগাভাগি করে কিন্তু নিতে পারি ভাই। আর কিছু হলেই যে ভাই আপনার আওয়ামী লীগ সরকার করছে এমন না, সরকারের করে কি কোনো লাভ আছে? জি আপনি থাকেন, আমাদের সাথে লাইনে থাকেন, এই প্রশ্নের উত্তরটা জাফর সরকার জান দাও, তারপরে আপনার কথা থাকলে বলবেন। জি জাফর সরকার। ধন্যবাদ সুমাইয়া আপা, আপনাকে ধন্যবাদ। আমি জানি মনে হয় আপনার আমাদের সালমা আপার এলাকার মানুষ, ভাষাটা একই বোঝা যাচ্ছে। ধন্যবাদ, সুন্দর একটি প্রশ্ন করেছেন। হ্যাঁ, আমাদের না মাননীয় আমি ঢাকা প্রধানমন্ত্রী গাজীপুর কথাটা থেকে বলেছেন। বলছিলাম ভাই, আমি ঢাকা গাজীপুর থেকে বলছিলাম। আচ্ছা যাক, তা আচ্ছা। ভালো হয়েছে, আপনি কথা সুন্দর কথা বলছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বলেছে যে উৎসব যা ধর্ম কি মানে কি ভাই, মালিক ভাই ধর্ম কি বলছেন আমার? ধর্ম ধর্ম যার যার, উৎসব সবার। রাইট, ধর্ম যার যার, উৎসবটা সবার। তো এটা কিন্তু ডিক্লারেশন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডিক্লারেশন করা বলা দিয়েছেন, মানে এটা উৎসবটা বাধ্যতামূলক। যদি একটা প্রধানমন্ত্রী বলে এটা কিন্তু ডাইরেক্ট ডিক্লারেশন হয়ে যায়, মানে এটা বাধ্যতামূলক, উৎসবটা সবার। কিন্তু একটা আছে, আমার একটা বাড়িতে একটা অনুষ্ঠান হলো, হিন্দু হইলো বা আমাদের এই যে ঈদটা হলো, হিন্দুরা দেখতে আসে, আমরা দেখতে যাই, সেটা হলো এটা অনাকাঙ্ক্ষিত, মানে এটা আমাদের মনে চাইছে, আমরা স্বাধীনভাবে আমরা ঘুরতে গেছি, তাই গুলো ডিক্লারেশন পাবে না, এটা অনুমতি করবে না। কিন্তু এটা হতে পারে যে ধর্ম যার যার, উৎসবও তার তার, ধর্ম যার যার, বাংলাদেশ আমাদের সবার, এটা হতে পারে স্লোগানটা, এটা হবে। আমি হিন্দু, ওনারা ওই যে কি জানি ওই কত কিছু তো করেন না, আমার এগুলো আমার ইসলামের বলতে নাই, এগুলো সেটা কি আমরা উপভোগ করবো? ওটা দেখে কি আমরা শিখবো? ওটা দেখে কি আমরা কি শিক্ষা কি আমাদের আমাদের আমলে নিব? ওটা ব্রেনে ঢুকাবো? এটা ঢুকালে তো আমাদের পাপ হবে। আমাদের ইসলাম আমাদের কাছে বড়, হিন্দুদের ধর্ম হিন্দুদের কাছে বড়। আমি তাদের ধর্মকে ছোট করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই, একমাত্র বাংলাদেশ সংবিধান এত সুন্দর করে দিয়েছে, প্রত্যেকটা শপথ অনুষ্ঠানে, যা বহির্বিশ্বে নাই, শুধুমাত্র বাংলাদেশে আছে। যেমন আমি আর্মিতে চাকরি করেছি, সেটাও বলতেছি, বাংলাদেশে একমাত্র শপথ অনুষ্ঠান পাঠ করা হয় কুরআন, গীতা, বাইবেল এবং আপনাদের যে যতগুলো কিতাব আছে বাংলাদেশের, যত ধর্মীয় কিতাব, সমস্ত ধর্মীয় কিতাবগুলো সামনে পুট আপ করা থাকে এবং সেই অনুযায়ী তারা শপথ অনুষ্ঠান করে। মুসলিমরা কোরআন ফলো করে, অন্যান্য ধর্মরা ওইটা করে। আমাদের আর্মিতে যখন আমরা ট্রেনিং করেছি, সমস্ত ধর্মের লোকেরা আমাদের সামনে যাচ্ছে, আমাদের হাত নিয়ে শপথ করতেছি, আমাদের ধর্মের লোক আছে, আমরা হাত নামাইছি। যারা যারা ধর্মীয় কিতাব আসে নাই তারা হাত উপরে রাখছে, আবার তার কিতাব আসছে তার হাত নিচে নামায় শপথ করছে। বিশ্ব অন্য কোথাও নাই। তো বাংলাদেশে আমাদের ধর্মীয় ভাবে কোনো প্রবলেম ছিল না, কিন্তু ধর্মীয় ভাবে এই প্যাচ গুলা কারা লাগাচ্ছে, দাঙ্গা গুলো কারা লাগাচ্ছে? আমাদের তো হিন্দু মুসলমানের কোনো আমাদের দাঙ্গা লাগার কোনো কথা না, তারা আমাদের অল্প সংখ্যক লোক। আমরা বাংলাদেশ যদি ইচ্ছে করে হিন্দুদেরকে মাত্র 10 মিনিটের কামও লাগবে না, আমরা কেন তাদেরকে করব? এই থিংটা আমাদের মাথায় কেন আসবে? তারা দুর্বল, এটা কেন ভাববো? তাদেরকে নিয়েই তো আমাদের এই দেশ। জিয়াউর রহমান কি বলেছিলেন? জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম মূল্যায়ন করা হয়েছে, এই জন্য ধর্ম মন্ত্রণালয় করা হয়েছে জাতীয়তাবাদের ভিত্তিতে। এখানে আমরা ওই পাকিস্তানি নাগরিক, চায়না নাগরিক, মায়ানমার, ভারতের নাগরিক দিয়ে আমাদের জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের ধর্মকে প্রাধান্য দেওয়া হয় নাই। আমাদের বাংলাদেশের নাগরিককে দিয়েই জাতীয়তাবাদের ভিত্তিতেই আমাদের ধর্মকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যার যার ধর্ম সে পালন করবে। আপনারা এটাও জানেন, সংবিধানের মধ্যে অনেকগুলো সংবিধানে, তার মধ্যে 4টা মূলনীতি আছে, গণতন্ত্র, আপনার জাতীয়তাবাদ, সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতা। ধর্ম যার যার করবে, যার যার পালন করবে, সেখানে ধর্ম নিরপেক্ষতায় কোন সরকার কোন ক্রমেই কোন হস্তক্ষেপ করতে পারবে না, সংবিধান উল্লেখ করা আছে। এবং তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের প্রটোকল দিতে হবে, তাদের নিরাপত্তার দায়িত্ব সব সরকার দিতে হবে। তাদের সব অনেক কিছু আছে যেখানে জনগণের মানে নাগরিকের অধিকার নিয়ে, সেখানে দেখতেছি সরকারি উস্কানিমূলক ধর্মীয় ভাবে কাজ করতেছে। এতগুলো যে জিনিসগুলো হয়েছে, এতগুলো যে খুন খারাপি হচ্ছে, আগ্নেয়গিরি হচ্ছে, তাহলে কেন আজকে মন্দিরে মন্দিরে পুলিশ মোতায়েন করা হয় নাই? কেন আজকে সেনাবাহিনী মোতায়েন করা হয় নাই? এখনো কেন হয় নাই? আবার যে আগামীকালকে হবে না তার কোন নিশ্চয়তা আছে?
আপনারা কেন করেন না? তার মানে আপনারা পরিকল্পিতভাবে চাচ্ছেন যে বাংলাদেশে একটা দাঙ্গা ফাসাদ হোক, তা সাম্প্রতিক ভাবে বিশ্ব একটা পরিচিত লাভ করুক যে বাংলাদেশ সাম্প্রতিক, আমরা কন্ট্রোল করতে পারতেছি না। আপনারা দেখেন আমরা এত কিছু করতেছি দেশের জন্য, বা বিএনপি করতেছে, জামাত করতেছে, এগুলো মানুষকে, দেশকে ছোট করতেছেন, রাজনৈতিক মহলকে ছোট করতেছেন, ভারতকে খুশি করতেছেন যাতে ভারত আমাদেরকে সাহায্য করে। ভারতে হিন্দুরা জি। একমাত্র, আপনারা এটাই বুঝাচ্ছেন, হিন্দু নাগরিকরা শুধু আওয়ামী লীগকে ভালোবাসে, আওয়ামী লীগরা শুধু হিন্দুদেরকে ভালোবাসে, কিন্তু হিন্দুরা আমাকে কল দেয়। একমাত্র হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ, সবচেয়ে বেশি আনন্দিত থাকে একমাত্র বিএনপি সরকারের আমলে। এখন আমরা এই কথাটা আমি ক্লিয়ার ভাবে বলে দিলাম, কিছুক্ষণ আগে আমি কিন্তু স্পষ্ট ভাবে বলে দিছি কোন সালে কত সালে কি কি হিন্দুরা কি কি করেছে। আবার যারা দুর্নীতি করেছে, আগুনে পুড়িয়ে ঘরবাড়ি মন্দির ভাঙচুর করেছে, তাদেরকে আবার নমিনেশনও দেওয়া হয়েছে তারা নির্বাচন করার জন্য। এগুলো খুবই দুঃখজনক। আজকে যদি ওই বিচারগুলো করতো তাহলে আজকে কুমিল্লার মতো ইস্যুটা হইতো না। তাহলে আজকে, হ্যাঁ ভাই, রংপুরে যে 24টা বাড়ি পুড়ে গেছে, আপনি কি ভাবছেন এগুলা কি মেসের কাঠিতে জ্বালাইছে? অবশ্যই এখানে পেট্রোল দিছে, স্মোক, রাতের বেলা কি স্মোক গুলা উঠছে, অনেক দূরে থেকে কালো স্মোক গুলা দেখা যাচ্ছে, বলা এখানে পেট্রোল কেরোসিন দিয়া পরিকল্পিত ভাবে এখানে আগুন লাগিয়েছে। যেখানে এতগুলো আগুন যদি এভাবে লাগে 22টা পরিবার, মিনিমাম এক একটা পরিবার 1-2 জন করে লোক মারা যাওয়ার কথা, সেখানে লোকও কিন্তু মারা যায়নি, লোকও মারা যায়নি। এগুলো পরিকল্পিত ভাবে দেখা যাচ্ছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে যাতে বিরোধী দলকে কিভাবে ফাঁসানো যায়, বিরোধী দলকে কিভাবে ছোট করা যায়, এটা হচ্ছে একটা মাস্টার প্ল্যান। কারণ সামনে নির্বাচন, ভারত যাতে আওয়ামী লীগকে সাপোর্ট করে, যে এখন বুঝাতে পারবে আমরা আওয়ামী লীগ থাকা অবস্থায় আওয়ামী লীগের মানে হিন্দুদের উপর এত আক্রমণ, এত অত্যাচার, তাহলে আমরা যদি ক্ষমতা না থাকি তাহলে তো এদের অস্তিত্ব থাকবে না, এটাই বোঝাচ্ছে। কিন্তু জানে না অন্যান্য দলগুলো আসলে হিন্দুরা নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুযোগ পেলে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম। জি জি, জাফর সরকার যান, আমি একটু